একজন জুলাই যোদ্ধা বাঁচতে পারবো না, একজন জুলাই যোদ্ধা বাঁচতে পারবো না বাংলাদেশে। যারা 2024 সালের হাসিনার সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, গণ অভ্যুত্থানে, আমি তাদের কথা বলছি না, অভ্যুত্থানের পরপরই ডক্টর ইউনূস আমেরিকা যে ঘোষণা দিল যে মাহফুজ সহ কয়েকজনকে পরিচয় করিয়ে দিল, হাত উঁচু করিয়ে এইভাবে, যে এটা হলো কি মেটিকুলাস ডিজাইনার, এটা আর কি, মানে কয়েকজন মেটিকুলাস ডিজাইন করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই ডিজাইনে বাকি কিছু লোক কাটাকাটি করছে আর কিছু লোক সেলাই করছে। এই হলো মেটিকুলাস ডিজাইনে ডক্টর ইউনূসের পাঞ্জাবিটা হয়ে গেছে। ডক্টর ইউনূসের পাঞ্জাবি মেটিকুলাস ডিজাইনে যারা বানিয়েছিল একজনও বাঁচতে পারবে না। এটা আমেরিকা, সিআইএ, ভারত, র আর এদের সকলের আব্বা বাংলার আপাময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, জনগণ। একটা গণ অভ্যুত্থান আমরা আপাত দৃষ্টিতে দেখলাম সারা বাংলায় লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, মেহনতি মানুষ পরিবর্তনের আশায় আন্দোলনে নামলো। আচ্ছা, কেন নামলো? আরে ভাই, একই জিনিস প্রতিদিন খাইতে ভালো লাগে না, রুচি পরিবর্তন করতে হয়। শেখ হাসিনা 15 বছর থাকছে, আন্দোলনের একটু ডাক পাইছে, সবাই রাস্তায় নেমে দাঁড়াইছে, হ্যাঁ আমরা পরিবর্তন চাই, ভোট চাই, নতুন কিছু চাই, নতুনত্ব চাই। আমরা এখন মাংস ভাত খাইতেছি, আমরা বিরিয়ানি খাবো, এই জন্য দাঁড়াইলো। কিন্তু ওয়াকাতরে এই সমস্ত লোকগুলা মরতে থাকলো। হাই ভাই, কি অবস্থা! শেখ হাসিনা 700, 1000, 1400 লোক মেরে ফেললো, এত হাজার লোক। শেখ হাসিনা গণহত্যাকারী লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি লোক মেরে ফেললো, আহত করলো, তারপরে দেশ ছেড়ে পালিয়ে গেল, তাকে বিদায় করা হলো, ভালো হলো। মা, তারপরে ঘটনা ভিন্ন। ডক্টর ইউনূস আবির্ভূত হইল 5 তারিখে, শেখ হাসিনা চলে গেছে, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত উনি যা বসে রয়েছে। বড় বড় কিলার আছে না, মাফিয়া যারা, আর অনেকে আছে ভারত বাংলাদেশে খুনি সেট করে দিয়া ভারত চলে যায়, আবার অনেকে আছে ভারতে বসে থাকতে এখন খুন হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম। ডক্টর ইউনূস আর আসে না, 5 তারিখ যায়, 6 তারিখ যায়, 7 তারিখ যায়, 8 তারিখ। আমরা তো হতাশ যে কি ব্যাপার, তত্ত্বাবধায়ক সরকার তো শেখ হাসিনা যাওয়ার 2-4 ঘন্টার মধ্যেই একটা দেশ 1 ঘন্টা তো থাকতে পারে না এইভাবে সরকারবিহীন। 2-4 ঘন্টার মধ্যেই সবসময় হয়েছে এরকম একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, 3 মাসের মধ্যে নির্বাচন হবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। আহা, 5, 6, 7, 8 তারিখে উনি ফ্রান্সের থেকে এসে এয়ারপোর্টে নেমে বলল, আমি যা বলবো তোমাদের তা শুনতে হবে। আসলো দেশে, আসার পরে আস্তে আস্তে সব ভাষণ থাকবে। কি উনি কিছু ছেলে পেলেকে সামনে আনলো, মাহফুজ সহ,
বলল এরা হলো মেটিকুলাস ডিজাইনার। এই ডিজাইনাররা ডিজাইন করছে, ডিজাইন। আর বিল্ডিং এর, ধরো বিল্ডিং এরই কথা করেন, একটা বিল্ডিং এর ডিজাইন করে একজন ইঞ্জিনিয়াররা। এই কয়জন ডিজাইন করছিল বাংলাদেশে। আর আরেক ইঞ্জিনিয়ার উনি নকশা করছে, নকশা 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 প্ল্যান করছে। আর কিছু ভাড়াটিয়া মিস্ত্রি লেবার নিয়ে বিল্ডিংটা উঠাইছে। এই হলো 2024 সালের ঘটনা। কিন্তু কথা হলো কি, এগুলো বইলা তারা খুব বাহাদুরি লুকলো সারা বিশ্বব্যাপী। আরে সারা বিশ্বের লোক চেয়ে রইল, বাচ্চা শিশু কয়েকজন মিলিয়া ডিজাইন করিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে, আর বাকি এই যে কিছু ভাড়াটিয়া নিয়ে তারা 15 বছরের লৌহ মানবী তাগ বকরি সিংহ ছাগল এক ঘাটে পানি খাওয়াইছে শেখ হাসিনা 15 বছর। 36 দিনের মধ্যে তার 14 গোষ্ঠী সহ তার 5-6 কোটি আওয়ামী লীগ আর এদেশে সব, কেউ গর্তে, কেউ আকাশে, কেউ পাতালে, কেউ ইন্ডিয়া, ফটাফট গায়েব করে দেঙ্গা। এই যে বাহাদুরিটা লুটলো, লুটে ক্ষমতায় বসলো, বসার পরে তারা দেখো নিজেরাই বলা শুরু করতেছে, ভাই আমরা কি বলবো, আমরা কি বলবো। এই ইউনূস যাদের যাদের পরিচয় করে দিয়েছিল 18 মাস, যারা প্রকৃত পক্ষে এই বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাঁতি, কুমার, জেলে, ভ্যান চালক, ঠেলা চালক, বাস চালক, রিক্সা চালক, আম জনতা, যারা আন্দোলনে শরীক হয়েছিল, সবাই লাঠি মেরে আউট। ডক্টর ইউনূসের নেতৃত্বে মেটিকুলাস ডিজাইনের এই যোদ্ধা একটা লিস্ট করিয়া সারা দেশ, তারা শেখ হাসিনা তো কি, শেখ হাসিনার বাপের বাপের বাপ হয়ে গেল ডক্টর ইউনূস। শেখ হাসিনা কি, শেখ হাসিনার ওখানে কান্দলে তো উনি নিজেও কান্দতো, একটু কেউ যে কান্দলে উনি নিজেও কান্দতো, দেখছি আমি। ডক্টর ইউনূসের কাছে কান্দা দেয় নাই মিয়া, কেউ কান্দলে বলছো আরে গাইড করে দাও, না পুড়িয়ে দাও, তাহলে চোখে পানি না দেখা যায়। এই ডক্টর ইউনূস বলছে যে গাছে ঝুলে পড়িয়ে দাও, আশেপাশে তোমার ফ্যাসিবাদ আছে না, বাংলায় কোনো ফ্যাসিবাদ, যে কান্দবে সেই ফ্যাসিবাদ। আরে গাছে ঝুলাও, পুরো নাহলে কম্পর থেকে উঠিয়ে লাশ পুড়িয়ে ফেলাও। ওই ডক্টর ইউনূস, দিস ইজ ডক্টর ইউনূস। ভাই 18টা মাস তারা তো নির্বাচন দিবে না 50 বছর। আমরা আল্লাহ আল্লাহ করা ছাড়া, কান্দাকাটি করা ছাড়া কি করা আছে? বসে বসে ঘরে আসি, জান্ডা বাঁচিয়েছিলাম সবাই। যে লিস্টটা হয়েছিল ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের আওতায়, নাম হয়েছে জুলাই যোদ্ধা। 71-এর মুক্তিযোদ্ধাকে যেখানে পাবে সেখানে পিটাও। মুক্তিযোদ্ধা, যোদ্ধা তো আছে, জুলাই যোদ্ধা, বাংলাদেশের যোদ্ধা আছে, জুলাই যোদ্ধা। আবার মুক্তিযোদ্ধা লাগে কেন? মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা, পিটাও, আর বাকি জেলে দেওয়ার না হলে কম্পর ভাই হলো সালা গাইড করে। সারা দেশে ভাই রাম রাজত্ব, পরিবর্তন তো মাঙ্গে ঠাস, গুম, খুন, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ধর্ষণ, অর্থাৎ লাল বাহিনী, কালা বাহিনী। আমরা লাল বাহিনী ছিলাম এক সময়, তো অতবা করছি। এখন এরা হলো কি বাহিনী? এটা ও মেটিকুলাস বাহিনী। মেটিকুলাস বাহিনীর রাজত্ব ভাই 18 মাস চলল। বললো আরো আমরা 100 বা 50 বছর থাকবো। হঠাৎ করে কিন্তু সবাইকে ডেকে বলছে আমি আর থাকবো না, তোমরা এই ক্ষমতা নিয়ে যাও, ক্ষমতা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। না না, আমি আর নেই নেই নেই। দৌড় দিয়ে গেল লন্ডন,
তারেক রহমানের সাথে কথাবার্তা বইলে আইসে তারেক রহমানের আইনা একটা নির্বাচন দিয়া করে ক্ষমতা দেওয়ার আগে বাংলাদেশের টুন মাইরা আমেরিকা যা যা যেখানে যেখানে সই দেওয়ার সই টই দিয়া আমরা সব দেশের মানুষ বলতেছে, মিছিল করতেছে যে কেন তুমি চলে যাচ্ছ বাজান, তুমি এই চলে যাচ্ছ বাজান, তুমি যাওয়ার আগে এমন কাজ তুমি করো না বাবা, এই বাংলাদেশটা তুমি লিখে দিও না বাবা। কেন জনগণ কাঁদতেছে বাবা, তুমি তো বিদায়। আবার জামাতি যত আসিল সব তারা তখন যেও না ইউনুস গো, ওই আব্বা যেও না কো তুমি, জামাত শিবিরের গান ধরলো, কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করি, কথা তো শেষ হয় না। সব বের করে দিতেছে এখন আমেরিকা। ওরা বলতেছে ভাই আমরা নির্দোষ মানুষ, ভাই জনগণকে যা মারছেন আর বাইরে আমরা কিচ্ছু বলতেছি না। ফরহাদ মাঝার বলতেছে যে আমেরিকা ক্ষমতা শেখ হাসিনা দৌড়াইছে, আমেরিকা এখন দেশ চালাইতেছে। আমেরিকা কার মাধ্যমে করছিল এই দেশে? ডক্টর ইউনূসের মাধ্যমে করছিল। আর কার মাধ্যমে করছিল? মেটিকুলাস ডিজাইনের জুলাই যোদ্ধা যেগুলোর নাম ডক্টর ইউনূস প্রকাশ করেছে, এখন তারাই সবার নাম প্রকাশ করে দিয়েছে। বাংলায় আপামর জনসাধারণ যারা এই অংশগ্রহণ করেছিল আন্দোলনে, তাদের তো আগেই লাল করে দিয়েছে। দেশটাকে লুটপাট, ধর্ষণ, হত্যা সব আমেরিকার নীতিতে এই সামান্য জুলাই যোদ্ধা লিস্ট হয়েছে, এরাই করেছে। এখন সিআইএ আমেরিকার ভারত, পরে আসবে বাংলার জনগণ। বের হবে এই বাংলার জনগণকে শেখ হাসিনা হত্যা করেছিল নাকি 7.62 দিয়া মেটিকুলাস ডিজাইনের যোদ্ধারা হত্যা করেছিল, বেরিয়ে যাবে। কিভাবে এই আন্দোলনের ভিতরে মেটিকুলাস ডিজাইনের ডলার ঢুকেছিল, মেটিকুলাস ডিজাইনের যোদ্ধারা ঢুকেছিল, মেটিকুলাস ডিজাইনের সম্রাট ডক্টর ইউনূস শীর্ষে ছিল, আমরা কি করব? এটি প্রকাশ হোক, হলে পরে এই জুলাই যোদ্ধারা যেভাবে প্রকাশ করতেছে যে সাধারণ জনগণের আন্দোলনের ভিতরে এরা ঢুকছিল, মেটিকুলাস ডিজাইনে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমেরিকা এটা করাইছে, এবং আমেরিকা এখনো দেশ শাসন করতেছে। এটি যখন ভাই ফাঁস হবে, আমি ভিডিও এখানে কথা বেশি বলা যাবে না, এখন সমস্যা আছে, তবে বলে দিলাম এই যে চুল থেকে যেমন উপন বাছে চিরুনি দিয়ে তোমাদের মেটিকুলাস ডিজাইনার হিসেবে যাদের নাম ফরহাদ মজার বলবে, ডক্টর ইউনূস বলবে, আরো শতজন বলবে, শেষে সিআইএ বলবে, আমেরিকায় বলতে থাকবে। দেখো না পাকিস্তানে কিভাবে সরকার পরিবর্তন করেছিল, এখন বলছে তারা। আর জনগণ যারা প্রাণ হারিয়েছে এই সাধারণ আন্দোলনকে তোমরা যারা আমেরিকা থেকে ইউনূসের মাধ্যমে মেটিকুলাস ডিজাইন করেছ, বাবা তোমরা তো যোদ্ধা নাম লিপিবদ্ধ করিয়া সেটা আবার কাগজে কি জানি ওটারে বলে ইন্ডিমিটিনিয়া নামগুলো তো এখন আর জনগণের খুঁজতে হবে না। আমেরিকা এগুলোকে সামনে দেবে জনগণ। এই যেভাবে উপন বের করে মারে,
তোমাদের তো এত খুঁজতে হবে না, তবে এই বাংলার মাটিতে একজন মেট্রোপ্লাস ডিজাইনের জুলাই যোদ্ধা তোমাদেরকে আমেরিকা বাঁচতে দিবে না, ডক্টর ইউনূস বাঁচতে দিবে না, ফরহাদ মাঝারগম বাঁচতে দেবে না। চুল বাতাসে পাকে নাই, একটু অপেক্ষা করো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দাও। ধন্যবাদ। বাঙালিদেরকে একটা অপমান করলো, বাঙালি সংস্কৃতিকে অপমান করলো। রিক্সা ঠিক আছে, রিক্সা দিয়েছে সে নিম্নবিত্ত লোকদেরকে সাহায্য করার জন্য, কিন্তু সেটা অন্যভাবে দিতে পারতো। সেইভাবে আমেরিকান ফ্ল্যাগ দিয়ে দেওয়া মানে বুঝাতে চাইলো, দেখো তোমরা রিক্সা চালক, তোমরা তো এই যে এর বেশি তোমরা পেতে পারো না, এর থেকে উপরে উঠবা কেমন করে, তাই তোমাদেরকে আমরা 50টা রিক্সা দিলাম এবং আমাদের ফ্ল্যাগ লাগিয়ে দিলাম। তার মানে বুঝাতে চাইলো যে দেখো আমরাই কিন্তু তোমাদেরকে কন্ট্রোল করতেছি, আমরা, তোমরা আমাদের উপরে ডিপেন্ডেন্ট। ওই যে ডিপেন্ডেন্সি থিওরির কথা যে বলি না, আমার থিসিসের কথা যে 81 সালে লিখেছিলাম না 79 সালে লিখেছিলাম, ভুলেও গেছি কোন সালে ওটা। সেই ডিপেন্ডেন্সি থিওরির একটা পোর্শন হচ্ছে এটা, যে অর্থনৈতিক ভাবে কিভাবে ডিপেন্ডেন্ট করা যায় মানে ইয়েদেরকে কি বলে উন্নত দেশগুলাকে। তো আমাদেরকে ওরা সবসময় উন্নত দেশই ভাবে, আমরা যে একটা উন্নত দেশের কাছাকাছি চলে এসেছিলাম সেটাকে তারা আন্ডারমাইন করে এই রিক্সাদেরকে দিয়ে একটা প্রতীকী দেখাতে চাইল যে দেখো তোমরা রিক্সার বেশি আর বেশি যোগ্য না। সিএনজিও দিতে পারতো, সে যদি দিতে যেত। এই তো শরীফ তো খুব সুন্দর করে বললেন যে গাড়ি দিতে পারতো, গাড়ি তো রিক্সা দেওয়ার মানে। আর আমাদের সরকার, এই যে নির্বাচিত সকল নির্বাচিত সরকার, এই সরকারও হচ্ছে একটা মানে গাধা। গাধা বললে ওটা ভুল হবে, গাধারও অধম। তারা তারা অ্যালাউ করলো কেমন করে আমেরিকান অ্যাম্বাসেডারকে এই প্রজেক্টে ইনভলভ হতে এবং এই প্রজেক্টটাকে তাকে ইমপ্লিমেন্ট করতে এবং প্রজেক্টটা তাকে দিতে। এইটা তো ইউনুসের আমল থেকে শুরু হয়েছে, বাটপার ইউনুস এটা শুরু করে গেছে। এবং এই যে করলো, এই যে 50টা রিক্সা দিল 50 জন ব্যক্তিকে দিয়ে, তাদেরকে বুঝালো, তাদের মাধ্যমে বুঝাতে ছিল যে দেখো আমরা যা বলবো তাই তোমাদেরকে শুনতে হবে। তো রিক্সা দিয়ে যে অপমানটা করলো বাঙালিদিকে, এইটা নিয়ে কোনো কথা নাই। সরকারের পক্ষ থেকে সরকারের মন্ত্রীরা আবল তাবল কথা বলে, প্রধানমন্ত্রীও আবল তাবল কথা বলে, কোনো কথা নাই। এইটা নিয়ে তারা কোনো মানে স্টেটমেন্টও দেয়নি যে এটা দেওয়া কত বড় একটা অপমান করক জনক হলো বাঙালিদের জন্য। যে জাতি 30 লক্ষ শহীদদের বিনিময়ে, 4 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করে হানাদার বাহিনী থেকে তাদের থেকে বের হয়ে তাদের কাছেই আবার যাচ্ছে এই সরকার। এই সরকারকে আমি কি বলবো বুঝতে পারতেছি না। মানে মন্দের ভালো প্রথমে বলেছিলাম আজ থেকে 2.5 মাস আগে, কিন্তু এখন দেখতেছি এ মন্দের ভালো নয়, মন্দের মন্দ। মানে এ কোনো অংশে বাটপার ইউনুস যে আমেরিকার এজেন্ট, বা বাটপার খলিল, বা বাটপার আসিফ নজরুল, বাটপার আদিলুর রহমান, এই বাটপার গুলো থেকে কোনো অংশে খারাপ ভালো আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ এরা যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, যে ধরনের কথাবার্তা বলতেছে, তাতে বোঝা যাচ্ছে যে এরা আমেরিকার কাছে অলরেডি নথি স্বীকার করেছে এবং তারা সারেন্ডার করে দিয়েছে। তোমরা যা বলবা তাই, আমাদেরকে গরিব থাকতে বলবো, আমরা গরিব থাকবো, আমরা 1000 বছর ধরে গরিব থাকবো। আমাদের 1000 বছর ধরে একটা ঐতিহ্য আছে, আমাদের একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি থেকে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে, সেটা তারা বুঝতেছে না। এই এই যে মৌলবাদীর উত্থান দিয়েছে আমেরিকা চায়, সাম্রাজ্যবাদীরা সবসময় চেয়েছে মৌলবাদীকে একটা ঢাল হিসেবে তৈরি করে তারপরে তাকে পিছিয়ে দেওয়া। একই জিনিস সে করেছে ইরাকে, একই জিনিস করেছে সে লিবিয়াতে, একই জিনিস করেছে সে বিভিন্ন অন্যান্য অঞ্চলে। তো এখন এইটা বাংলাদেশও তারা একই জিনিস করতে চাচ্ছে, মৌলবাদীদেরকে সামনে নিয়ে এসে তাদের মাধ্যমে কিছু কিছু কাজ এমন করতেছে যাতে স্পষ্ট বোঝাচ্ছে যে আমরাই তোমাদেরকে দখল করে নিয়েছি। এখন মানে যেভাবে আগে দখল করতো, দেশ ফ্ল্যাগ উড়িয়ে দিত তাদের, সেটা না করে অন্যভাবে তারা দখল করতেছে। তো আমেরিকা অনেকে প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করেছে একজন আমার ফেসবুকে না এক্সে কোথাও যেন প্রশ্ন দেখলাম, যে জিজ্ঞেস করেছে স্যার আমেরিকা কি করে দখল করবে, আমাদের কাছে কি আছে তার নেওয়ার,
আমাদের কাছে কিছুই নাই, তারা কি নিবে? কিছুই নিচ্ছ না। আগে দিত লেবার, সে লেবারও চিপ হয়ে গেছে। তো আমি তাকে উত্তর দেয়নি। আমি এই মাধ্যমে বলতে চাই, সে যদি শুনে, এখন সে নিশ্চয় শুনছে, শুনলে বুঝবে যে আমাদের কাছে কিছু না থাকুক, আমাদের কাছে ঐতিহ্য আছে, আমাদের সংস্কৃতি আছে, এবং আমাদের দৃঢ়তা আছে, এবং আমাদের সাহস আছে, সেটাকে তারা দখল করতে চাচ্ছে। আর একটা হচ্ছে, তারা সমুদ্রের নিচে যে কি আছে একমাত্র উপরওয়ালা ছাড়া এরাও জানে কিছুটা, যার জন্য তারা আমাদেরকে দখল করতে চাচ্ছে। তাদের নিজেদের স্ট্র্যাটেজিক রিজনের জন্য, তারা কৌশলগত কারণের জন্য তারা আমাদেরকে দখল করতে চাচ্ছে। কারণ তাদের অলরেডি দেখা গেছে আমেরিকার ওয়ারশিপ গুলা যাতে মেরামত করতে পারে, যাতে আসতে পারে পোর্টে, সেজন্য আসতে পারে। সেন্ট মার্টিন একটা প্রতীকী, সেন্ট মার্টিন দিয়ে তারা কিছু করবে না। কিন্তু মংলা বন্দর, বাতার বাড়ি, এই যে শেখ হাসিনা আপার আমলে যে কাজগুলো হয়েছিল, এবং মোংলা বন্দর সংস্কার করে যে কাজগুলো হয়েছিল, সেই বন্দরগুলোকে তারা দখল নিয়ে তাদের যুদ্ধ জাহাজগুলোকে মেরামত করাবে বা যুদ্ধ জাহাজকে বিরতি করাবে এখানে, সেটার জন্যই তারা আমাদের প্রতি নিচ্ছে। এবং এই রিক্সার যে ব্যাপারটা, রিক্সার যে নিউজটা আমি দেখেছি, মানে এটা আমি এত ফিউরিয়াস ছিলাম যে কিভাবে সরকারের মতন এত বড় একটা সরকার, যেটা একটা দল, তারা মনে করে, তারা তারা নিজেদেরকে বলে তারা গণতন্ত্রের দল, তারা হচ্ছে গিয়ে সবচেয়ে বৃহৎ দল। এত বৃহৎ দল যদি হয়েই থাকে, তাহলে জনগণের রায়ের প্রতি তাদের কোনো মানে তোয়াক্কা নাই। জনগণের রায়কে তারা কোনো মতেই মানতে চায় না। যে আমেরিকার ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, তারা নিপীড়নের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমেরিকার নিপীড়নের মধ্যে যারা থাকতে চায়, তাদের কি উন্নতি হবে? আমার তো মনে হয় না কোনো উন্নতি হবে। তার কিভাবে উন্নতি হবে সেটা দেখানো দরকার আছে। টার্মস অফ ট্রেড কি হবে, তারপরে তাদের মানে ব্যালেন্স অফ ট্রেড কি হবে, এগুলো তো দেখতে হবে আমাদেরকে। এইভাবে যদি না দেখি, তাহলে আমরা তো উন্নতি হতে পারবো না। আমেরিকা নিচ্ছে, ঠিক আছে, আমেরিকান কতগুলো ফ্ল্যাগ দিয়ে দিল, এখান থেকে অ্যাম্বাসেডার শেষে দিল। সেই যে কূটনৈতিক একটা যে শিষ্টাচার, সেই জিনিসটাকে ভায়োলেট করেছে এই অ্যাম্বাসেডর। প্রথমত সেটা ভায়োলেট করেছে। হি হ্যাজ নো রাইট টু গো দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ অ্যানাদার কান্ট্রি। কারণ তাকে যেতে পারে না, সে ইনভেস্টমেন্ট করতে পারে না এইভাবে। আমাদের অ্যাম্বাসেডর কানাডাতে বা আমেরিকাতে যে অ্যাম্বাসেডর আছেন, ওনারা কি নিউ ইয়র্কের স্লাম এরিয়াতে গিয়ে কোনো কিছু করতে পারছে? কোনো কিছু ব্যবস্থা করতে পারছে? আমি স্লাম এরিয়াতে গিয়ে, নিউ ইয়র্কে বা লস অ্যাঞ্জেলেস স্লাম এরিয়াতে গিয়ে আমি দান খয়রাত করব, ওটা করতে পারছে? করতে পারতেছে না। কারণ তাদের পারমিশন লাগবে। কারণ তারা গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে কানাডাতে এবং স্টেট ডিপার্টমেন্ট ইউনাইটেড স্টেটসে তাদের পারমিশন লাগবে, নিয়ে তারা তারপর যেতে হবে এবং পারমিশন দিবে। কারণ তারা ইভ্যালুয়েট করে দেখবে তারা কি করছে। তা আমাদের ফরেন মিনিস্ট্রি এতই মানে নিকাম্মা, এতই কোনো কাজের না, মানে অথর্ব একটা ফরেন মিনিস্ট্রি, যে অ্যালাউ করলো একটা বিদেশি অ্যাম্বাসেডরকে, আমেরিকান অ্যাম্বাসেডরকে গিয়ে রিক্সা চালকের মতন, মানে আমাদের রিক্সা চালকের মধ্যে সম্মান দেখেই আমি বলতেছি, তারা সম্মানের একটা পেশা করেন, তাদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাচ্ছি যে তাদের কাছে তারা ভিড়লো কেমন করে, তার কাছে গেল কেমন করে, টাকা তারা সবাইকে কিনতে চাচ্ছে। এইভাবে ডলার দিয়ে কিনে কতদিন তারা চলবে? দেশটা যে ধ্বংস পথে যাচ্ছে, সেটা দেখতে হবে যে এই দেশটাকে তারা তৈরি করবে না, বরং ধ্বংস করবে। তাদের পুরে নির্ভরশীলতা বাড়াবে, যাতে আমরা আটকা যায় একসময়, যে তাদের ছাড়া আমাদের কোনো উপায় না থাকে। এটাই হচ্ছে এই রিক্সা চালকের ডিপ্লোম্যাটিক চাল এখানে, এছাড়া আর অন্য কিছুই না। কারণ অন্য দেশ তাকিয়ে আছে যে বাংলাদেশ কি করে রিপ্লাই দেয়। এটা শেখ হাসিনা যদি আজকে থাকতেন পাওয়ারে, বা আওয়ামী লীগ পাওয়ারে থাকতো, শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ যদি পাওয়ারে থাকতো, তাহলে কোনোদিনই সাহস পেত না। কারণ পুলিশ ডিপার্টমেন্টটাকে নষ্ট করেছে মাফিয়া ডন ইউনূস, এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে নষ্ট করেছে মাফিয়া ডন ইউনূস। সেটারই এক্সটেনশন চলতেছে এই তারেকের সরকারে। এই যে একটু আগে শরীফ সাহেব বললেন যে ভূত ভূত চলতেছে, তারপরে আসলে ইউনূসের ভূত, আসিফ নজরুলের ভূত এখন পর্যন্ত এদেরকে বের করতে পারে নাই। এদের থেকে এরা বের হয়ে আসতে পারে না। এই সরকার তাদের থেকে বের হয়ে আসতে হবে। তারা যে একটা রাজনৈতিক দল হিসাবে তাদের একটা বক্তব্য থাকতে হবে, সেটা এখন পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই। যার জন্যে ইউএস অ্যাম্বাসেডারের মতন একজন ব্যক্তিত্ব গিয়ে বলে রিক্সা উপহার দেয়। তুমি কেন রিক্সা উপহার দিবা? তোমার কাছে কে চেয়েছে? তুমি টাকা দাও, সেটা আমরা কিভাবে ফান্ড করব, আমরা কিভাবে ইউজ করবো, সেটা আমাদের ব্যাপার। তুমি গিয়ে কেন ইনভলভ হবা? এটা তোমাকে কে রাইট দিয়েছে? হু গেভ ইউ দ্যাট রাইট?
কোর্টে একজন যদি রিট করে, এই অ্যাম্বাসেডারকে পার্সোনাল আনগ্রেটা করে বের করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। তাকে পার্সোনাল আনগ্রেটা বলে ডিক্লেয়ার করা উচিত যে হি হ্যাজ নো রাইট টু গো ইন দি ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ অ্যান্ড ডু দ্যাট। এটা তো পররাষ্ট্রনীতির মধ্যে পড়ছে না। কিভাবে সে গেল ওখানে ওটা দিতে? আর এটাই বা অ্যালাউ করলো কেমন করে গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট যে এখন বাংলাদেশের ফ্ল্যাগ না দিয়ে আমেরিকান ফ্ল্যাগ দিয়ে সেটা চালাচ্ছে? এটা কিভাবে অ্যালাউ করেছে? এটা একটা মানে সত্যিকারের এই টপিকটা নিয়ে আমাদের আরো বেশি আলোচনা করা উচিত এবং আমেরিকাকে বোঝানো উচিত যে দেখো তোমরা যেটা করছো, তোমরা কিন্তু আমাদেরকে কিনে নাওনি এখনো। যদি কিনে নিয়ে থাকো সেটা বলো, তাহলে ডিক্লেয়ার করো যে বাংলাদেশ ইজ দ্য 51st স্টেট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেয়ার উইল বি নো ভিসা, দেয়ার এভরিবডি ক্যান কাম টু ইউনাইটেড স্টেটস। তাহলে প্লেন ভর্তি করে সব বাঙালিরা চলে আসুক। সেটা তো হচ্ছে না, সেটা তো তুমি এলাও করতেছো না। তুমি তো এখান থেকে উল্টা বাঙালি ছাত্রদেরকে বের করে দেওয়ার জন্য তাহলে আছো। ট্রাম্প তো চেষ্টা করতেছে সমস্ত ইমিগ্রেন্ট। ট্রাম্প নিজেই একজন ইমিগ্রেন্টের ছেলে, কারণ তার মা ইমিগ্রেন্ট হয়ে এসেছিল স্কটল্যান্ড থেকে। এটা জানা দেওয়ার কথা। গরিব ছিল, শি ওয়াজ এ মেড বিফোর শি কেম হিয়ার। এবং তারপরে 1946-এ ট্রাম্প জন্মগ্রহণ করেছে। তার আগে পর্যন্ত সে খুব গরিবই ছিল, কিন্তু তার বাবা ছিল হয়তো ইনভেস্টার, সেই হিসেবে সে বড়লোক হয়েছে। সেই ট্রাম্প এখন ইমিগ্রেন্টদের পিছনে লেগেছে, বাঙালিদেরকে বের করতেছে, বাঙালি স্টুডেন্টদেরকে তারা বের করতে চেষ্টা করছে, যার জন্য অনেক স্টুডেন্ট এখন ক্যানাডাতে আসার চেষ্টা করতেছে। আমার কাছে কালকেই দুজন ফোন করেছে যে স্যার আমরা ক্যানাডা আসতে চাই, একটা ইউনিভার্সিটির নাম দেন। তো তারা এই জন্য যাচ্ছে যে তার পিছিয়ে ইমিগ্রেশন পিপল লেগে গেছে। তো তোমরা নিজেদের দেশে বাঙালিদের, আর বাংলাদেশে গিয়ে তোমরা এই নাটক করছো, করে দেখাচ্ছ দেখো আমরা তোমাদের কত ভালোবাসি। এই যে ভালোবাসার পিছনে যে তোমাদের একটা মানে দুরভিসন্ধি, তোমাদের যে বদমাইশি, সেই বদমাইশি গুলো পরিলক্ষিত হচ্ছে তোমাদের প্রতিটি অ্যাক্টিভিটিতে। আর এইটার জন্য দায়ী হচ্ছে ইউনুস, বাটপার ইউনুস, মানে বিশ্ব বাটপার এবং মাফিয়া ডন ইউনুস এবং জঙ্গি নেতা। এবং তার পরবর্তীতে এখন দায় নিতে হবে তারেক জিয়াকে এবং তার সরকারকে। কারণ তারেক জিয়া এখন পর্যন্ত এটা প্রোটেস্ট করতে পারতো, বলতে হতো না এই তুমি তাকে অঙ্গীকার করে থাকতে পারো, কিন্তু আমরা এটা অ্যালাউ করবো না। সেটা এটা করলো না কেন? তার জন্য তাকে জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে। একদম। কিন্তু আপনি সবই বলে ফেলছেন। প্রশ্নটা হচ্ছে এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বের অংশীদারিত্ব কোথায় পেলেন ক্রিস্টেনসন, টাইকুট পরা ড্রাইভার রিক্সা চালক? সে তো শিষ্টাচার পেল না। সেই জন্য তো বললাম যে সংস্কৃতিকে অপমান করলো। আমরা আমাদের গরিব ভাই বোনেরা বা যারা রিক্সা চালায় তারা খেটে খেয়ে তাদের সংসার চালায়, এবং শেখ হাসিনার আমলে তারা একটা ভালো উপস্থাপনা ছিল। এখন বর্তমানে তারা যে অবস্থায় আছে, ইউনিট সরকার আসার পর থেকে তাদের অবস্থা খুবই মানে মানে সংকটাপন্ন। তারা খুব একটা ভালো অবস্থাতে নাই। একে উপহাস করা হয়েছে। টাই কোট পরে রিক্সা চালিয়েছে, উপহাস করেছে প্রকৃতিপক্ষের যারা রিক্সা চালক, যারা দিনে আনে দিনে খায়, তাদের প্রতি একটা উপহাস করা হয়েছে। এই উপহাসের একটা চপেটাঘাত দেওয়া উচিত এই সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে। জনগণের এটা প্রোটেস্ট করা উচিত যে তোমরা এই কতিপয় কিছু লোককে খরিদ করে বা কিনে নিয়ে তোমরা দেখাবা যে আমরা এই ইনভেস্টমেন্ট করতেছি। সেটা তো ইনভেস্টমেন্ট হলো না, এটা তো ইনভেস্টমেন্টের ইকোনমি। আমি একজন ইকোনমিস্ট হিসেবে বলতে পারি দেয়ার ইজ নো সাচ ইনভেস্টমেন্ট লাইক দিস। এইভাবে ইনভেস্টমেন্ট হয় না। ইনভেস্টমেন্টের কতগুলো ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া তারা ফুলফিল করে না করে তারা এটাকে ডোনেশন বা চ্যারিটি হিসাবে তারা দিয়ে বলতেছে আমরা দিলাম, মানে আমরা তাদের ভিক্ষার ঝুলি নিয়ে গেছি আর কি। সেটা বলতে যাচ্ছে হেনরি কিসিঞ্জারের কথাটা সে তার প্রতিফলন করতে যাচ্ছে বটমলেস বাস্কেটকে আমরা কিছু ভিক্ষা দিচ্ছি। এই যে একটা ভিক্ষাবৃত্তির যে চেষ্টা চরিত্র করছে আমেরিকা, আর এটাকে মানে উৎসাহ দিচ্ছে বর্তমান সরকার। এই সরকার তার জন্য দায়ী থাকবে। কারণ এই যে যে অপমানটা করেছে, রিক্সা চালক সম্মানের ব্যক্তি আমাদের কাছে, আমি বাঙালি হিসেবে সেটা বলবো। এবং অনেক ছাত্ররাও রিক্সাও চালায়, রিক্সা চালিয়ে তাদের লেখাপড়ার টাকা খরচা করে। তাদেরকে যে অপমানটা করা হলো, এই অপমানের প্রতিশোধটা তাদেরকে একদিন না একদিন তারা পাবেই। এর উপরওয়ালা একজন দিবেই। আমি ক্যাটাগরিক্যালি বলতে চাই যে তোমরা যেভাবে আমাদেরকে তোমরা এই যে দেখালাম তোমাদের অডাসিটি,
এই অডাসিটির উত্তর একদিন পাবে, এর চপটাঘাত একদিন তোমরা পাবেই, এর বাইরে কোনো ভুল নাই। এবং দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক, এটাতে একটা ফাটল ধরতে পারে যে কোনো সময়। এবং জনগণ, আমি আমেরিকান জনগণও বলবো, শরীফ সাথে আমেরিকান জনগণও নিশ্চয়ই এইটা পক্ষপাতিত্ব, এইটা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবে না, এরা অ্যাপ্রিসিয়েট করেও নাই। দিদি, তোমাদের যদি কিছু তোমরা দান খয়রাত করতে চাও, ভালোভাবে দান খয়রাত করো। তুমি যেভাবে দান খয়রাত করেছো তাতে বোঝা যাচ্ছে রিক্সা পুরে আমার একটা নিজস্ব লেখাও ছিল অনেক সময়, আমি যখন দেশে ছিলাম 73-74-এ, সেই রিক্সা চালকরা নিজেরাই রিক্সা তৈরি করতে পারে, রিক্সা চালাতে, এটা একটা মেকানিজম আছে। তোমরা এখানে কি দেখাতে চেষ্টা করছো? তোমরা তো গাড়ি, তোমাদের হাইওয়ের উপরে গাড়ি চলতেছে, ওরা যদি গাড়ি নিয়ে আসতে তাহলে একটা বুঝতাম যে আমরা বাংলাদেশকে 4000 গাড়ি দিয়ে দিলাম, ওকে, 4000 লোককে আমরা 4 গাড়ি দিয়ে, তা তো করলে না তোমরা। তোমাদের সেই ক্ষমতা থাকার পরেও তোমরা করতে পারলে না। তোমরা উল্টা আমাদের নিম্নবিত্ত যে পেশাটা, সেই পেশাটাকে তোমরা একটা অপমান করলা। এই অপমানের প্রতিশোধ বাঙালিরা একদিন দিবে, আমি এটা বিশ্বাস করি। উপরওয়ালা একজন আছে, এর শাস্তি তোমরা পাবেই। আমেরিকা খুবই জলদি পাবে এটা, এই অপমানের উত্তরটা। ওকে, সঙ্গে থাকুন। শরীফ ভাই, একটু শুনি আপনার কাছ থেকে যে বলতেছে তাদের ফেসবুক পেজে এইটা দিয়ে বলতেছে, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরেছে। একদম এইটা তাদের ফেসবুক পেজে তারা দিছে। শরীফ ভাই, যদি একটু শুনি আপনার কাছ থেকে, এক সেকেন্ড। শরীফ ভাই, স্টুপিড অফ হাইয়েস্ট অর্ডার, তারা জানে না যে এটা বাইলেটারাল, যা কিছু ঘটবে পার্টনারশিপ হোক আর যাই হোক, দ্যাট শুড বি বাইলেটারাল। যেমন আমেরিকাতে কোনো অনুষ্ঠান বাঙালিরা করতে গেলে সেখানে বাংলাদেশের পতাকা এবং ইউএস পতাকা একসাথে করা হয়, অনুষ্ঠানে দেখানো হয়। এখানে এত বড় একটা 250 বছরের ইতিহাস উদযাপন করতেছে, এটা তো একটা ছোটখাটো অনুষ্ঠান না। এখানে এটা একেবারে যে ওখানে গিয়ে বাংলাদেশ যদি তাদের দখল করে তারা যদি তাদের করদ-রাজ্য বানাইতো, তাহলে সেখানে শুধু ইউএস ফ্ল্যাগ, ওকে, অলরাইট। কিন্তু বাংলাদেশ তো এখনো অফিসিয়ালি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশে গিয়ে শুধু ইউএস পতাকা দিয়ে উনি এটা করবে। রিক্সার সাথে অবশ্যই বাংলাদেশের পতাকা থাকা উচিত ছিল, দেওয়া উচিত ছিল। ওরা যারা বুদ্ধি করছে তারা ওখানে ভুল করছে, এবং তাদের এই কারণে আমেরিকাকেই বদনামটা নিতে হবে। আমেরিকা ভুল করে না, এই বদনামটা আমেরিকাকেই নিতে হবে। তো আমেরিকা তো মাঝে মাঝে যেসব দালাল তৈরি করে, যদিও দালালদেরকে তারা একবার কাজ হয়ে গেলে তারপরে কিন্তু ছুড়িয়ে ফেলে, আর ওদের দিকে ফিরেও তাকায় না। তো এটা আমেরিকার আছে, ঐতিহ্য আছে। ওদের ভবিষ্যৎ কি হবে তাও আমরা জানি, কিন্তু সাময়িকভাবে বাংলাদেশটাকে খাটো করে দিল, বাংলাদেশের ইমেজটাকে আন্ডারমাইন করে দিল। এই ইনুসের মতো দালাল পৃথিবীতে আমেরিকা আর কাউকে পাইছে বলে আমার মনে হয় না। এটা একটা বড় দালাল পাইছে, এবং আমরা দুর্ভাগ্য জাতি যে এখনো কিছু স্লামডগ, কিছু ওই স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দালাল, ওরা এখনো সেই নিয়ে যে পাকিস্তানকে যদি আমরা দেখতে পারি, তো পাকিস্তান তো আমেরিকার দালাল, তো আমরাও আমেরিকার দালাল। ব্যাপারটা ওদের কাছে এইরকম, এরা স্বাধীনতা বিরোধী, তো এদের স্বাধীনতার স্বাধীনতার যে ইজ্জত, এটা ওদের দ্বারা হবে না। তো এখনো বাংলাদেশ, আমি মনে করি ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের দখলে চলে গেছিল। এখনো তারেক জিয়া সেটার থেকে মুক্ত করতে পারে নাই। তারেক জিয়াও সেই দোলাচালে রয়ে গেছে যে দালালি না করলে তার চাকরি থাকবে কিনা, এটা নিয়ে সে খুব চিন্তিত আছে। সে নেপালের মতো একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রীর দেখাইতে পারলো না। সে বলতে পারতো যে না, তোমরা বাংলাদেশের পতাকা সহ রিক্সা বানাও, অনুষ্ঠান করো, আমিও যাবো ওই অনুষ্ঠানে, অসুবিধা নেই। কিন্তু এটা তো বুঝতে হবে বিষয়টা, আপনি নিজের ইজ্জতটা, আপনি নিজের দেশ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে।
আপনি দেশ সম্পর্কে জানেন না, কিছু জানেন না, জানেন খালি দেশের শত্রুদের খবর সাথে যোগাযোগ, এনিমিদের সাথে যোগাযোগ, তারপরে এই ইসলাম ডগদের সাথে যোগাযোগ, এদের কাছ থেকে কি করবেন, এই যে সমস্যা। তো তারেক দিয়ে খুব ডিসহার্টেন, যে তাকে দিয়ে হবে না মনে হচ্ছে, এই আর কি। তখন এই শরীফ ভাই, এই যে মনে করেন আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এই সময় আমাদেরকে একদম এভাবে অপমানিত করা, অপদস্থ করার মধ্য দিয়ে আমেরিকা যে বার্তা দিল তাতে পরিষ্কার আমরা হচ্ছে তলাবিহীন জুরি, এটা বোঝাচ্ছে এই হেনরি কিসিঞ্জারের তলাবিহীন জুরি। একই সঙ্গে ছোট একটা মন্তব্য আগে শরীফ ভাই বলছিলেন, আপনি শেষের দিকে এসে শুনছেন, এই যে দর্শনের বিয়ে হয়ে গেছে, এটা স্বর্গরাজ্য হয়ে গেছে, তারপর মৃত্যুপুরী একটা দেশ বাংলাদেশ। এই একটু আগে দেখতেছিলাম ফেনীতে এক লোকের আওয়ামী লীগ করে তার শিশু সন্তানকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আরেক জায়গায় দেখলাম একজনের মাথার এখান থেকে নাই, ধর আলাদা, গাছের সঙ্গে এইভাবে ঠেক দেওয়া আছে, মাথা নিচে ফালায়। এই গাজীপুরে সম্ভবত একজন আমাকে পাঠালেন। এই নানাভাবে নৃশংসতা চলছে। আজকেই দেখলাম পত্রিকায় যে 7 দিনে 17 লাশ, 3 দিন না 7 দিনে 17 লাশ নদী থেকে উদ্ধার। এই যে সেলিম ভাই, এত সব ঘটনা, আজকে প্রধানমন্ত্রী রাতের বেলা রামিসার বাসায় গিয়েছেন, সেখানে মানুষ ধুধুনি তুলেছে। চট্টগ্রামে দর্শনকারীকে নিয়ে যাওয়ার জন্য আটক করার জন্য লোকজন জড়ো হয়েছিল, তারপর পুলিশের সাথে গন্ডগোল হয়েছে, দর্শনকারীকে হয়তো দর্শককে হয়তো মারতে চেয়েছিল লোকজন, এই নিয়ে গন্ডগোল হয়েছে, গাড়ি পরে দিয়েছে পুলিশের। সব মিলিয়ে আমরা আসলে কোথায় আছি এই আমেরিকায়? আমরা বেসিক্যালি বিপুল, আমরা এই যে আজকে তারেক জিয়া রামিসার বাসায় গেল, এটা একটা ফটো আপ, আর কিছু না। এটা ফটো আপ, এটা দেখাতে গেল তার যে সহানুভূতি, সেটা দেখাতে গেল, দেখিয়ে তো লাভ নাই, সেই মেয়েটা তো আর ফিরে আসবে না। আর যে নৃশংসতা হয়েছে, যে হিংস্রতা হয়েছে, সেটাতে গতকালকে আলাপ করেছি। এই যে নৃশংসতা, এটার জন্য দায়ী এই যে এতগুলা যে উদাহরণগুলা দিলে তো ফেনীতে, তারপরে এত লাশ পাওয়া যাচ্ছে, এই যে ঘটনাগুলো হচ্ছে, এটা শুরু হয়েছে 5ই আগস্টের পর আরো বেশি করে। কারণ আইন শৃঙ্খলাটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। যে আইন শৃঙ্খলা যারা রক্ষা করবে তারা নিজেরাই ভীত, তারা ফিরে আসে নাই, তাদেরকে 3,500 তাদের লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এই যে পুলিশ হচ্ছে বাংলাদেশ বা যে কোনো দেশের মধ্যে পুলিশ হচ্ছে একটা রক্ষাকারী হিসেবে কাজ করে, আইনটাকে শৃঙ্খলার মধ্যে আনে। হ্যাঁ, এই যে টক শোতে আমি আছি যোগ দেওয়ার জন্য, আমি খুব জোরে গাড়ি চালিয়ে আসছিলাম, 40 কিলোমিটারের জায়গায় 60, 65, 70 কিলোমিটার চালাচ্ছে। তারপরে পুলিশ টিকিট দিচ্ছিল, আমি কোনো মতে বাইপাস করে চলে এসেছি। কিন্তু পুলিশের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা এবং ভয় দেখানো না, তাকে আইনগুলোকে ফলো করা। এই যে আইনের প্রতি যে অনীহা, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এই যে একটা কালচার শুরু করেছিল 5ই আগস্টের পরে, মবস্টার কালচার, জোর জবরদস্তি করে কাকে গায়ের জোর করে কাকে আমি ঝুলিয়ে রেখে দিলাম, গাছের উল্টা মাথা উল্টা করে পা উঁচু করে আমি তাকে ঝুলিয়ে রেখে দিলাম। এই যে কালচার গুলো যে শুরু হয়েছে, এই কালচারটা হয়েছে মৌলবাদীদের উত্থানের জন্য, মৌলবাদী জঙ্গিবাদী উত্থানের জন্য। এবং এই কালচারের থেকে তারা বোঝাতে চায় যে আমরা যা বলবো তাই শুনবো, আইন আমরা বানাবো। এই যে এটা খালি জামাত ইসলামী আছে বা জঙ্গি টোকাইগুলো আছে তা না, এর মধ্যে কিন্তু ছাত্র দলও আছে এবং বিএনপির দলের লোকজন আছে, কারণ তারাই আরো বেশি এটা করতেছে হিংস্রতা। কিন্তু এতে দেখা উচিত যে আওয়ামী লীগ কিন্তু এদের প্রতি এই ধরনের হিংস্রতা করে নাই। ওকে, এই যে হিংস্রতা করতেছে, যে লোকের মধ্যে একটা নৈতিকতার ভ্যালু সিস্টেমটা কমে গেছে, নৈতিকতা শেষ হয়ে গেছে। আমেরিকা রাজ্যের মধ্যে এরকম আছে অনেক রাজ্যতে, কিন্তু নৈতিকতার একটা আইনের কাঠামোর মধ্যে আছে। কিন্তু এখানে তো আইনের কাঠামো নাই, আইনের কাঠামো ভেঙে পড়েছে, যার জন্য নৈতিকতা আর এই বাটপার ইউনুস তার দলবল সহ তার যে অপদেষ্টা যারা ছিল, এই অপদেষ্টারা মিলে আইনটাকে একেবারে এমন ভাবে ভঙ্গুর করে দিয়েছে যে কোর্ট সিস্টেমও চলতেছে না, পুলিশ সিস্টেম তো চলছেই না, এবং আর্মি, বিডিআর, বিজিবি কোনো সিস্টেমই এখানে কার্যকর হচ্ছে না। কারণ মানুষের মধ্যে একটা সব পক্ষে এসছে বাংলাদেশে বর্তমানে, আমার ধারণা মতে
যে সোশ্যাল সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, যেটা মানে সোশ্যাল ফ্যাব্রিক যেটা ছিল আমাদের গত 16 বছর 18 বছরে, সেই ফ্যাব্রিকটাকে টোটালি নষ্ট করে দিয়েছে এই টোকাই জঙ্গিগুলা আর মাফিয়া ডন ইউনুস তাদের আর আসিফ নজরুল, এরা মিলে করে এটাকে ধ্বংস করেছে। এমন ভাবে ধ্বংস করেছে যে পাবলিকের মধ্যে একটা হিংস্রতা ঢুকিয়ে দিয়েছে। এই হিংস্রতার এর থেকে তারা বেরিয়ে ব্যক্তি স্বার্থে হিংস্রতা বেড়ে গেছে এখন। এটা হয়তো দলগতভাবে হচ্ছে, আবার অদলগতভাবে হচ্ছে, ব্যক্তিগত স্বার্থেও হচ্ছে। তো এখন যেভাবে তারা এই যে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করতে যে বড় করছে আমার কিছু হবে না, কারণ হয়তো প্রথমে পুলিশ ধরলো, জেল দিল, দেখা গেল 4-5 বছর পর জামাত ইসলামী বা বিএনপি বা কোন ইসলামী দল বা কোন কমিউনিস্ট পার্টি দল বা কোন বাম দলের সাথে যোগাযোগ করে নেতার সাথে তারা বেরিয়ে আসলো, এসে আবার সে একই কাজ করলো। এই যে সিস্টেমটা আমাদেরকে সঠিক করতে হবে। আইনের শাসন সবচেয়ে জরুরি। আমরা যদি ফিরে আসি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সহ, আমাদের একটাই কাজ হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। প্রথমে তো আমরা কাউকে এই যে টোকাইদের মতন টোকাইদের বিচার করা হবে, কিন্তু টোকাইদেরকে ধরে ধরে এইভাবে মারা হবে না। তাদেরকে আমরা যেটা আমি বলি যে আমরা আইনত ভাবে বিচার করব, যেটা বঙ্গবন্ধু শেখ হাসিনা করে গেছেন বঙ্গবন্ধুর খুনিদের, এবং করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যারা কাজ করেছেন সেই রাজাকার আল বদর বাহিনীদেরকে, তাদেরকে আইনত সাহায্য করা হয়েছে, তারা আইনের প্রোটেকশন পেয়ে তারপরে তাদেরকে বিচার করা হয়েছে। ঠিক একইভাবে এইদেরকে দেশের দ্রোহিতা যারা করেছে বা এইসব মার্ডার করতেছে এবং আইন শৃঙ্খলাকে ভঙ্গন করে তাদের নিজের হাতে আইন তুলে নিচ্ছে, তাদেরকে আইনের কাঠ গড়াতে তাদেরকে দাঁড়াতে হবে এবং আইন তাদেরকে শাস্তি দিবে, এইটাই আমি আশা করি। এছাড়া আমাদের এখন যেটা করা দরকার, এই যে তারেক জিয়া মানে অনেক কথা বলছে, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, হোয়াট এভার। তো প্ল্যানের যে অংশ, প্রথম অংশটা হওয়া উচিত তাকে আইন শৃঙ্খলাটাকে ঠিক করা। স্বরাষ্ট্রমন্ত্রী আছে সালাউদ্দিন, তার কথাবার্তা আমি বুঝি না, সে আইন শৃঙ্খলাটাকে ঠিক করার কোনো কথাই নাই। যে আইন যে ভেঙে পড়েছে, একটা মুখ দিয়ে একবারও বলে না যে আইন ভেঙে পড়েছে। তার মধ্যে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক নাই। সবকিছু ঠিক থাকলে এই নিউজ পেপার গুলো এত নিউজ আসে। আমরা তো নিউজ পেপারে এক অংশ নিউজ আসে। আপনারা দুজনাই সাংবাদিক, শরীফ সাহেব এবং বিপুল, তো সাংবাদিক হিসেবে জানা কথা যে নিউজ মিডিয়াতে আসে অল্প সংখ্যক নিউজ, তার মধ্যে আবার সেলফ সেন্সার্ড নিউজ আছে, আবার সেন্সার আছে, আবার ইনফরমেশন মিনিস্ট্রি। এত সেন্সারের মধ্যে যখন যে জিনিসটা আছে সেটার সামান্যতম খুবই অল্প কিছু, আর বাকি তো আছে ভাস্ট, আরো বেশি আছে যেগুলো আমরা খবর রাখি না, যেগুলো খবর পাচ্ছে না জনগণ। অনেকে খবর দিতে চায় না নিজের পরিবারের রক্ষার্থে, দরকার নাই, মেরে ফেলেছে কি করা যাবে, ধর্ষণ করেছে কি করা যাবে। কিন্তু এইটা হতো না যেটা কানাডাতেও ঘটনা ঘটে এই ধরনের, কিন্তু আইনের শাসন আছে এখানে। আমেরিকাতেও আইনের শাসন আছে। এই আইনের শাসনটাকে তারা মানে একেবারে ধ্বংস করে দিয়েছে। এটার জন্য দায় আমেরিকার চেয়ে বেশি, আমেরিকা তো তার নিজের স্বার্থের জন্য গেছে ওখানে, কিন্তু এটার জন্য দায়ী হচ্ছে আমাদের কিছু ওই যে কুশীলব চিন্তাশীল এবং সুশীল যাদেরকে বলে, তার অন্যরা, আমি তাদের কুশীল বলি, এরা এইটাকে উৎসাহ দিয়ে এটাকে আরো বেশি আইনটাকে মানে বেআইনি কাজ করতে উৎসাহ দিতেছে। এইভাবে আইনের পুরা নিয়ম কানুন গুলা ভেঙে পড়েছে, যার জন্য আইন শাসন বলতে কিছু নাই। এবং যারা আইন বানায় বা আইন প্রণয়ন করে তারা পর্যন্ত এর পক্ষপাতিত্ব করে, কারা পর্যন্ত এটাকে অ্যালাউ করে, তোমরা চাঁদাবাজি করো, এই করো। কারণ চাঁদাবাজির কথা তো বলেই রয়েছে এক মিনিস্টার, যে কি নাম জানো ছেলেটার, যে সড়ক মন্ত্রী নাকি, যে রবিউল, এই ছেলেটা তো আমি বলবো একদম মিনিস্টার দূরের কথা, সংসদ সদস্য হওয়ারও যোগ্য থাকার কথা না। হত্যা মামলার আসামি, সে হত্যা মামলার আসামি, তা সে চাঁদাবাজিকে সে ভ্যালিডেট করতেছে। হাউ ডাজ সেটা মাফিয়া পার্টির বিএনপি কি মাফিয়া পার্টি হয়ে গেছে এখন? আমি বিএনপি কে মাফিয়া পার্টি বলবো? একদম এটাই আমি বলবো। সঙ্গে তখন সেই আমি একটা গিয়ে বলে দিই আমাদের দর্শকদের, তানভীর, হ্যাঁ অনেকেই কমেন্ট করছে, খুব ভালো ভালো কমেন্ট আমি দেখছি। তানভীর হায়দার একটা বিপুলের তানভীর হায়দার বলছে একটা খুব বাস্তব কথা, যে আপনাকে আক্রমণ করছে কি দিয়ে? অস্ত্র দিয়ে। এটা তো সহিংস
5 তারিখের ঘটনা সহিংস ঘটনা, হ্যাঁ, সহিংস সন্ত্রাসী ঘটনা। হামলা, বাংলাদেশের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে, জঙ্গি জিহাদিরা। এই জঙ্গি জিহাদিদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হলে তাদের আপনি কি দিবেন? আপনি ভুল দিয়ে দিলে তো হবে না, ওদের ওইভাবেই ওই বিফেটিং রিপ্লাই হতে হবে, উপযুক্ত উত্তর হবে। আপনি তানভীর হায়দার নিশ্চিন্ত থাকেন, এটা জনগণের ভিতরে পৌঁছে গেছে, জনগণ পানিশমেন্ট দেবে এবং সেটাও আপনার ওই সেম উত্তর হবে, এই অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই দিতে হবে সেটাকে। ওই তখন আমাদের অস্ত্র হবে হচ্ছে বৈধ অস্ত্র, আর ওদের অস্ত্র হচ্ছে অবৈধ অস্ত্র। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই কথাটা বহুদিন ধরে বলতেছি, সেই জুলাই মাস থেকে অস্ত্রের বদলে অস্ত্র উত্তর দিতে হবে, কারণ আমরা অস্ত্র ছাড়া এদেরকে রিপ্লাই করতে পারবো না। আমি সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলতাম একসময়, এখন ওটা বললি না। আমার প্রত্যেকটা স্ট্যাটাসের মধ্যে আছে, যার জন্য আমাকে অনেক টক শো হোস্ট জিজ্ঞেস করে যে আপনি যে অস্ত্রের কথা বলেন, অস্ত্র পাবো কোথা? অস্ত্র পাবো আমাদের বৈধ অস্ত্র, যেটা শরীফ বললেন, বৈধ অস্ত্র দিয়েই আমরা তাদেরকে ঘায়েল করবো। এত সহজ না। যে জঙ্গি উত্থান হয়েছে, এই জঙ্গি উত্থানকে জঙ্গিদের উল্টা পাল্টা উত্তর দিতেই হবে। আমি স্পষ্টবাদী কথা বলি, আমাকে হয়তো অনেকে পছন্দ করেন না, কিন্তু সত্য কথা বলতে আমি পিছু পাওয়া হই না। ধন্যবাদ এই টপিকের পুরে। আমরা পরে আলোচনায় যেতে চাই। পরে আলোচনা হচ্ছে যে দুনিয়া জুড়েতে আমরা আজকে আলোচনা করতে চাই ইরানের কাছে গুরুত্ব হারাচ্ছে পাকিরা। আমরা পাকিস্তানকে পাখি লিখি, সুতরাং পাখিরা গুরুত্ব হারাচ্ছে ইরানের কাছে। কেন গুরুত্ব হারাচ্ছে নিশ্চয়ই আমরা জানবো দুই আলোচকের কাছ থেকে। একই সঙ্গে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে ঝগড়া হয়েছে, নিশ্চয়ই সেটাও আপনারা ফলো করেছেন। একটু যদি শুরু করি, একটু শরীফ ভাই যদি একটু বলেন যে পাখিরা গুরুত্ব যে হারাচ্ছে, তারা এই যে মধ্যস্থতাকারী ছিল, ট্রাম্প তাদেরকে মধ্যস্থতায় লাগিয়েছিল, কিন্তু সৌদি আরবের সঙ্গে এই পাখিদের যে সম্পর্ক এবং তারা সৌদি আরবের হয়ে এই হামলা টামলায় যে কোনো সময় অংশ নিতে পারবে, সহযোগিতা করবে সৌদি আরবকে, এমন তো তারা আগেই চুক্তি করেছে। সঙ্গত কারণে একটা সম্পর্কের তো একটা ছিল ইরান আর পাকিস্তানের মধ্যে, তার মধ্যেই আবার তারা মধ্যস্থতাকারী ছিল, এখন তো গুরুত্ব আছে। আপনার বিশ্লেষণটা যদি একটু শুনি। আমি শরীফ ভাই তোলার জন্য আমি একেবারে ফ্রম ডে ওয়ান আমি বলছি যে এই আলোচনা ব্যর্থ হবে, এই নেগোসিয়েশন ব্যর্থ হবে। কারণ কি, নেগোসিয়েশনে আপনাকে সিনসিয়ার থাকতে হবে, আর বিবাদমান পার্টি তাদের রিয়েল যে ডিমান্ড, এই ডিমান্ডটা সম্পর্কে আপনাকে যেমন বুঝতে হবে তেমন এখানে সিনসিয়ার থাকতে হবে। আপনি মুনাফেক করলে চলবে না। আপনি মুখে শেখ ফরিদ বগলে ইট, পাকিস্তান তো তাই করছে। ইরান আক্রমণের জন্য পাকিস্তান সৌদি আরবে অলরেডি তার ফাইটার সহ বৈমানিক সহ ওখানে পাঠাই দিচ্ছে অলরেডি ইরান আক্রমণের জন্য। আবার সেই ইরান কিভাবে পাকিস্তানের কথা মতো তার উপরে ভরসা করে আমেরিকার সাথে তারা যে সিজ ফায়ার করবে, কিভাবে এটা ফেল করবে? কারণ এটা একেবারে, এটা তো পাকিস্তানিরা তো আহাম্মক, এরা আজকের কথা না। এই আহাম্মকরা যদি বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা দিয়ে দিত, শান্তিপূর্ণ ভাবে যদি গণতন্ত্রের বিজয়কে তারা আঁকড়ে ধরে রাখতো, তাহলে পাকিস্তান ভাঙে না। ওরা আহাম্মক, ওদের বুদ্ধি ওই বিয়াতে সবসময় ওদের চলে, তো ওই হাঁটুর নিচে যাদের বুদ্ধি তাদের দিয়েই দেশ চলে। আজ চলতেছে পাকিস্তান, জন্য পাকিস্তান ধ্বংস হয়ে গেছে, একটা রগ স্টেট হয়ে গেছে। তো পাকিস্তান, আপনি এটা কমন সেন্সের ব্যাপার। আপনি ইরানের সাথে ইরানের স্বার্থ দেখতে হবে, আপনাকে আমেরিকার স্বার্থ দেখতে হবে। আপনি আমেরিকার হয়ে তো সৌদি আরব আর দুবাই প্রস্তুতি নিচ্ছে ইরানের বিরুদ্ধে আক্রমণ করবে, এবং সেই প্রস্তুতির পার্ট হিসেবে পাকিস্তান বৈমানিক পাঠাই দিচ্ছে অলরেডি, তার ফাইটার জেট দিয়ে সৌদি আরবে পৌঁছে গেছে। এই আলোচনা থাকে নাকি? এটা এই সিজফায়ার হয়? তো আসলে ব্যাপারটা যে এখানে সিজফায়ার সারা পৃথিবীতে এই নিউজটা হয়ে গেছে যে রিয়াল অবস্থাটা কোথায়, কি অবস্থা। এটা ভেনেজুয়েলার মতো পারে না ট্রাম্প, এবং ইরান অন্য জিনিস। ইরানের ভিতরে একটা রিয়াল অর্থে ইরান কিন্তু রিয়াল অর্থে এই যে আমাদের জামাতের মতো ইয়া না, মুনাফিক না, বেঈমান না। ইসলামের নামে ওরা কিন্তু অনইসলামিক কাজ করে। ইরান কিন্তু ইসলামের নামে ইসলামের কাজই করে। তারা ডেডিকেটেড, লাইফ ডেডিকেটেড লোক, তারা লাইফ স্যাক্রিফাইস করার জন্য তাদের প্রত্যেকটা সৈনিক প্রস্তুত।
এবং তারা প্রাউড ফিল করে তাদের যে মানা গেল সুপ্রিম লিডার, তার জন্য তারা কিন্তু শোকা হতো না। তারা মনে করে যে লিডার সে তার লাস্ট পর্যন্ত সে তার জীবন দিয়ে দেশের জন্য ফাইট করে গেছে। তো এই জাতিকে কি কেউ করতে পারে, পরাজিত করতে পারে নাকি? আর এখান থেকে তাকে ট্রাম্প অফেন্স করছে কি, ট্রাম্পকে তো ওরা প্রথম বলছে আমেরিকাকে আমরা বিশ্বাস করি না, কারণ ওর কথার কোনো ঠিক নেই। এটা একেবারে ঠিক কথা, কারণ এ পর্যন্ত যে কটা নেগোসিয়েশন আছে প্রত্যেকটা জায়গায় নেগোসিয়েশন চলতেছে, ভালো খবর আসবে, হ্যাঁ আশা করতেছি একটা হবে, সিজফায়ার হবে, এই কথা বলেই পরের দিন রাত্রের বেলা আক্রমণ শুরু করে দিছে। এটা তো ঠিক না এইভাবে যাওয়া। সারা পৃথিবীর মানুষ বুঝতেছে, ভালো একটা পজিটিভ জিনিস চিন্তা করতেছে, সেখানে দেখলো কি যে প্রভোকেশন ছাড়াই আক্রমণ শুরু হয়ে গেল। এই জন্য ওরা বলে দিছে, ওরা তো যে কথা বলছে এখন। আরেকটা জিনিস হচ্ছে যে ট্রাম্প অতিমাত্রা